ঠাকুরমা, চালটা শেষ হয়ে গেছে, এবার রান্না হবে কি করে? গোলা ঘরে চাল রাখা আছে, ওখান থেকে চালটা নিয়ে এসো। তাই বলে কি সবাই না খেয়ে থাকবে? ঠিক আছে ঠাকুরমা। তোমার কি দরকার এত মাথা ঘামানোর? জমিদারের বউ সাজো আর থাকো যেমন আমি। ঘর সামলানো একরকম সাজা রত্না। চন্দ্রপুর গ্রামে একসময় বাস করত হরিপ্রসাদ রায়। তার ছিল বিরাট ধনসম্পদ, অনেক চাকর বাকর, আর ছিল 2 স্ত্রী। বড় বউয়ের নাম ছিল পার্বতী। পার্বতী ছিলেন শান্ত স্বভাবের, গৃহস্থালির কাজকর্মে দক্ষ আর সকলের প্রতি সদয়। অন্যদিকে ছোট বউয়ের নাম ছিল রত্না। রত্না ছিলেন রূপসী এবং অহংকারী স্বভাবের, সাজগোজ করতে ভালোবাসতেন। রত্নার সৌন্দর্যে মোহিত হয়ে জমিদার তাকে বেশি সময়, স্নেহ ও উপহার দিতেন, যা দেখে পার্বতী কিছু না বললেও অন্তরে কষ্ট পেতেন। তবে পার্বতী কখনো জমিদারকে এই নিয়ে অভিযোগ করত না। পার্বতী সবসময় সংসার, রান্নাবান্না, দাসদাসী, পুজোপাঠ এইসব নিয়েই নিঃশব্দে পড়ে থাকতেন। এক সময় গ্রামে দুর্ভিক্ষ দেখা দিল। ফাল্গুন গেল, চৈত্র মাসও পড়ল, কিন্তু আকাশে এক ফোঁটাও বৃষ্টি নেই। মাঠ শুকিয়ে চৌচির, খালি পেটেই দিন কাটছে কৃষকের। দেখলে দাদা, এবারে ধান তো দূরের কথা, গাছটা উঠল না। চলো জমিদার বাবুর কাছে, যদি কিছু সাহায্য মিলে। জমিদার বাবু, 2 দিন ধরে খাবার পাইনি, একটু চাল যদি দেন। সবাই এলে সাহায্য চাইতে, তবে আমি চলবো কিভাবে? এইসব লোকেদের জন্যে আমাদের সম্পত্তি শেষ হয়ে যাবে, বাইরে পাঠিয়ে দাও। রতিন, এই গয়নাগুলো নিয়ে কাল সকালেই চাল ডাল কিনে ফেলো, কৃষকদের মধ্যে বিলি করো, কেউ যেন না জানে আমি দিয়েছি। আপনি দেবী ঠাকুরমা, আমি ঠিক সকালেই বেরোবো। রতিন সকলের মধ্যে চাল ডাল বিলি করে জমিদার বাড়িতে ফিরে এলেন। পার্বতী ঠাকুমার গহনা ছিল ওগুলো, উনি গোপনে এত দান করলেন। তাহলে আমাকে পাত্তা না দিয়ে এখন মহান হওয়া চলছে? আপনি কি জানেন আপনার বড় বউ গয়না বিক্রি করে গ্রামের মানুষের মধ্যেই বিলি করে দিচ্ছে, আপনার অনুমতি ছাড়া? কি বলছো তুমি পার্বতী? এটা কি সত্যি? আগে হ্যাঁ, মানুষ না খেয়ে আছে আর আমার গয়না পড়ে থাকুক তা আমি পারিনি। আপনার যদি ইচ্ছা হয় আমি গয়নাগুলো ফেরত আনার আবার চেষ্টা করব। যে আলো নিজে পুড়ে অন্যকে পথ দেখায়, সে আলো হয়তো জ্বলতে জ্বলতে নিঃশেষ হয়, কিন্তু তার আলো জেগে থাকে মানুষের মন। দিন কাটে, রাত যায়, বৃষ্টি আর আসে না। দুর্ভিক্ষ যেন গ্রামটাকে খেয়ে ফেলছে। ঘরেও খাবার নেই। এখন কি নদীতে ঝাঁপ দেওয়া ছাড়া উপায় আছে? একমাত্র এই শাড়িটাই আছে আমার বাবার দেওয়া, কিন্তু এখন এটাই কাউকে বাঁচাতে পারি। ওটাকেও বিক্রি করে দাও রতিন। ঠাকুরমা, আপনিও না খেয়ে আছেন? মানুষদের খেতে দেখলেই আমার পেট ভরে যাবে। সবাই পার্বতীকে দেবী ভাবছে, আমি কিছু করিনি বলে। আমি দেখাচ্ছি কে কার চেয়েও বেশি প্রভাবশালী। আজ সন্ধ্যায় আমার নামে নাচ গান হোক, বুঝুক সবাই এই বাড়ির আসল রানীকে। আপনি আজ আমার সঙ্গে বসে নাচ গান দেখবেন তো? সবাই দেখুক কে আপনাকে খুশি রাখতে পারে। এই দুর্ভিক্ষে কি উৎসব শোভা পায় রত্না? তবে কি আপনি বড় বউয়ের দিকেই ঝুঁকছেন? একদিন গ্রামে এক বৃদ্ধ সাধু এলেন। তিনি জমিদার বাড়িতে এসে বললেন,
তোমার বাড়িতে একজন নারী আছে যার দয়া ও সহানুভূতির শক্তিতেই এই গ্রাম এখনো টিকে আছে। তাকে সম্মান দাও, সেই তোমার প্রকৃত শক্তি। হৃদয়ের পরীক্ষা কখনো কখনো অলক্ষ্যেই হয়, কারো মুখে নয়, তার কাজেই প্রকাশ পায় সত্যিকারের মহত্ব। আমি এতকাল কাকে চিনতে পারিনি। তপন, জানো আজ গ্রামের সবাইকে জমিদার বাবু ডেকেছে। আজ আমি কিছু বলবো। এতদিন আমি যাকে উপেক্ষা করেছি তিনি এই বাড়ির প্রাণের মানুষ। পার্বতী, তোমার ত্যাগ, তোমার ভালোবাসা আমাকে বদলে দিয়েছে। তুমি না থাকলে এই ঘর, এই গ্রাম, এমনকি আমি, কেউই টিকে থাকতো না। আজ থেকে তুমি এই জমিদার বাড়ির কর্ত্রী। আমি শুধু আমার কর্তব্য করেছি। এই বাড়ি, এই গ্রাম আমার পরিবার। সবাই পাশে না থাকলে কিছুই সম্ভব হতো না। রত্না, তুমি থাকলে আমি আরো শক্তি পাই। আমি বুঝে গেছি, গয়না সাজগোজে কিচ্ছু হয় না। একজন নারীর আসল সৌন্দর্য তার হৃদয়ে। মানুষের আসল সৌন্দর্য তার মন। যে মন নিঃস্বার্থভাবে অন্যকে ভালোবাসে সেই প্রকৃত ধনী। আর যে ঘরে এমন হৃদয় থাকে সেই ঘরেই হয়ে ওঠে সবার আশ্রয়স্থল। বন্ধুরা, আমার এই জমিদার বাড়ির মালকিন হয়ে ওঠা গল্পটি তোমাদের ভালো লাগলে একটি লাইক এবং এই রকম গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু।